প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং এই করোনার মধ্যে বাড়িতে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ক্লাসের শুরুতেই প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, যদিও তোমরা সবাই আমাকে চেনো। তারপরেও বাইরের কোনো স্টুডেন্ট বা কোনো অভিভাবকরা এটা দেখে থাকতে পারেন, তাদের জন্য আমার এই পরিচয়টা দেওয়া। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুশিয়ারা ডিগ্রি কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। পাঠ পরিচিতিটা আমরা একটু দেখে নিই। আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটি ছবি এখানে দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ছবিটিতে গুড সিটিজেন বা সুনাগরিকের কিছু প্রতীকী ছবি আছে এখানে। দ্বিতীয় ছবিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দেখতে পাচ্ছি। মাঝখানের ছবিটিতে মহান স্বাধীনতা যুদ্ধের ছবি আমরা দেখতে পাচ্ছি। সংবিধান আছে এবং আইন বিষয়ক কিছু আইনের বই বা আইনের কিছু প্রতীকের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, দাড়িপাল্লার ছবি যেটা। সো এই সব ছবিগুলো দেখে তোমাদের কি মনে হয়, আসলে কোন বিষয়ের কথা মনে হয়? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি নিশ্চিত তোমরা বলতে পারতেছো যে এই বিষয়গুলো আসলে আমাদের পৌরনীতি সুশাসনের সাথে রিলেটেড। এগুলো পৌরনীতি সুশাসনে আলোচনা করা হয়, সুতরাং এই বিষয়টার কথা তোমাদের মনে আসছে। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসন নিয়ে। প্রথমে আমরা জানবো পৌরনীতি ও সুশাসনের ধারণা এবং এর পাঠের প্রয়োজনীয়তা। তোমরা নিশ্চিত বলে দিয়েছো, তাই আমি আবার বলছি যে আমাদের আজকের পাঠটা হচ্ছে পৌরনীতির ধারণা ও পৌরনীতির প্রয়োজনীয়তা। ক্লাসে যাওয়ার আগে আমরা একটু শিক্ষণফলটা দেখে নেব। আজকের ক্লাসে এসে শিক্ষার্থীরা পৌরনীতি ও সুশাসনের পরিচিতি বলতে পারবে, পৌরনীতি ও সুশাসনের ধারণা ও সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে, পৌরনীতি ও সুশাসনের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। প্রথমে আমরা দেখব পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এখানে আমরা এরিস্টটলের ছবি দেখতে পাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানের জনক মোহাম্মদ এরিস্টটল, তিনি একজন গ্রিক দার্শনিক। মানুষ সামাজিক জীব, স্বভাবতই মানুষ নিঃসঙ্গ জীবন যাপন করতে পারে না। এরিস্টটল এজন্যই বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু। আমরা এখানে আমাদের পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্রের ছবি দেখতে পাচ্ছি। সুদূর অতীতে এবং বর্তমানেও সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন রীতিনীতি প্রচলিত আছে। নাগরিক জীবনের সব দিক নিয়ে আলোচনার জন্য তাই গড়ে উঠেছে জ্ঞানের এক বিশেষ শাখা, যা সিভিক্স বা পৌরনীতি নামে পরিচিত। এর জন্য পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা হয়। পৌরনীতি ও সুশাসন মূলত একটি সামাজিক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসনের ধারণা ও সংজ্ঞা আমরা একটু দেখে নেব, যদিও আমরা গত ক্লাসে সংজ্ঞা আলোচনা করেছিলাম, আবার আমরা একটু দেখে নেব। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। আমি আবার বলছি, পরিণতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সুতরাং পরিণতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। আমরা এখানে গ্রিক সিটি স্টেটের একটা মানচিত্র দেখতে পাচ্ছি। সংস্কৃত ভাষায় নগরকে পূর্বাপুরী এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। এর জন্য নাগরিক জীবনের অপর নাম পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম পৌরনীতি। প্রাচীন গ্রীসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। এথেন্স, স্পার্টা প্রভৃতি নগর রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যা ছিল সীমিত। নগর রাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো না, শুধু যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। আমরা একটা প্রামাণ্য সংজ্ঞা দেখব পরিণতি ও সুশাসনের। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইটের মতে পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। এফআই ক্লাউডের মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি।
পরিণতির সংজ্ঞা থেকে এর যে অর্থ ও প্রকৃতি স্পষ্ট হয়ে ওঠে তা নিম্নের চার দ্বারা প্রকাশ করা হলো। আমরা চারটা একটু দেখে নিই। পরিণতি সুশাসন প্রধানত নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে, যা আমরা গত ক্লাসে একবার দেখেছিলাম। নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে। আর নগর রাষ্ট্র থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব মানবতা পর্যন্ত পরিণতি সুশাসনের বিষয়বস্তু বা পরিধি বিস্তৃত। তারপরে এখানে নাগরিকের অতীত দিক, বর্তমান দিক এবং নাগরিকের ভবিষ্যৎ দিক নিয়ে পরিণতি আলোচনা করে। নাগরিকের স্থানীয় রূপ, জাতীয় রূপ এবং আন্তর্জাতিক রূপ নিয়েও পরিণতি আলোচনা করে। এখন আমরা আলোচনা করব পরিণতি সুশাসনের প্রয়োজনীয়তা। পরিণতি সুশাসনের প্রয়োজনীয়তা অপরিসীম, যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে। তার প্রায় সকল দিক নিয়ে পরিণতি আলোচনা করে। পরিণতি সুশাসন হচ্ছে জ্ঞানের মূল্যবান শাখা। পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা নিম্নরূপ। আমরা একটু দেখি কি কি আছে সেখানে। পরিণতি সুশাসন সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দান করে। ইতিহাস যেমন মানুষের অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করে এবং ভবিষ্যতের পথ নির্দেশ করে, অর্থনীতি যেমন মানুষের অর্থনৈতিক সম্পর্ক, সমস্যা এবং জীবনের মনোন্নয়নের উপায় সম্পর্কে জানতে সাহায্য করে। পরিণতি ও সুশাসন তেমনি গড়ে উঠেছে মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে। কিভাবে পারস্পরিক সহযোগিতার দ্বারা সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠন করা যায়, জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা যায়, সে সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে। এই জন্য পরিণতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পরিণতি সুশাসন নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে। পরিণতি ও সুশাসন পাঠের ফলে সুদূর অতীতে কিভাবে নাগরিক জীবনের সূত্রপাত হলো, তখন নাগরিকতার স্বরূপ কি ছিল, আধুনিক যুগে নাগরিকতা বলতে কি বোঝায়, কিভাবে তা অর্জিত হয় এবং বিলুপ্তি ঘটে, নাগরিকতা সম্পর্কিত এরূপ বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক জানা যায়। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যে এই বিষয়গুলোর জন্য পরিণতি পাঠ অত্যন্ত জরুরি। আরেকটা প্রয়োজনীয়তা হচ্ছে পরিণতি সুশাসন সুনাগরিকতার শিক্ষা দান করে। পরিণতি সুশাসন পাঠের ফলে নাগরিকগণ বুদ্ধিমান, আত্মসংযমী, বিবেক ও নিষ্ঠাবান হয়ে ওঠে। আমরা জানি যে সুনাগরিকের যে তিনটি গুণাবলী আছে, বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম, এই তিনটি বিষয় সম্পর্কে মানুষ সচেতন হয়। তাদের মধ্যে সামাজিক স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়ার মানসিকতা গড়ে ওঠে। পরিণতি ও সুশাসনের জ্ঞান মানুষকে সুসভ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। পরিণতি ও সুশাসন নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নির্ভর করে নাগরিকের স্বচ্ছ, উদার ও সুষ্ঠু দৃষ্টিভঙ্গির উপর। পরিণতি ও সুশাসন পাঠে মানুষের মনের গোড়ামি, অন্ধবিশ্বাস, সংকীর্ণতা, দীনতা, কুসংস্কার, প্রশ্নিকাতরতা প্রভৃতি দূর হয় এবং দৃষ্টিভঙ্গি উদার ও প্রসারিত হয়। আরেকটা প্রয়োজনীয়তা আমরা দেখি, সেটা হচ্ছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অতীত জানতে সাহায্য করে। পরিণতি সুশাসন পাঠ করলে মানুষ পরিবার, সমাজ, রাষ্ট্র, সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য প্রভৃতি উৎপত্তি, এই যে বিষয়গুলোর উৎপত্তি বা অতীত ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। আর একটা প্রয়োজনীয়তা হচ্ছে বিভিন্ন সংগঠনের বর্তমান অবস্থা জানতে সাহায্য করে। পরিণতি সুশাসন পাঠ করলে কোন দেশের জন্য কিরূপ সংবিধান ও সরকার উপযোগী, সরকারের বিভিন্ন বিভাগের প্রকৃতি ও কার্যাবলী, নির্বাচক মণ্ডলীর প্রকৃতি ও গুরুত্ব, জনমতের প্রকৃতি, গুরুত্ব ও জনমত গঠনের মাধ্যম সমূহ, রাজনৈতিক দলের প্রকৃতি, কার্যাবলী ও গুরুত্ব ইত্যাদি সম্পর্কে জানতে পারা যায়। এছাড়াও পরিণতি সুশাসন পাঠ করলে নাগরিক চেতনা বৃদ্ধি পায়। পরিণতি ও সুশাসন সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলোর অতীত ও বর্তমান, এগুলোর বর্তমান প্রকৃতি, কার্যাবলী ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করে। এর ফলে এই শাস্ত্র পাঠে মানুষের রাজনৈতিক জ্ঞান ও নাগরিক চেতনা বৃদ্ধি পায়। পরিণতি ও সুশাসন নাগরিককে অধিকার সচেতন করে। পরিণতি ও সুশাসন পাঠ করলে প্রত্যেক নাগরিক নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়। এর ফলে নাগরিকগণ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে অবহিত, সচেতন হতে পারে। এছাড়াও পরিণতি পাঠ করলে পরিণতি ও সুশাসন নাগরিকের
কর্তব্যবোধ জাগ্রত করে। পৌরনীতি ও সুশাসন পাঠ করলে নাগরিকের কর্তব্যবোধ জাগ্রত হয়। বিভিন্ন প্রত্যেক নাগরিকের তার কর্তব্য কি কি, কেন কর্তব্য পালন করতে হয়, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কি, এসব সম্পর্কে জানতে পারে। পরিণতি ও সুশাসনের এসব বিষয় নিয়ে আলোচনা করে এবং ব্যক্তিকে অধিকার উপভোগের পাশাপাশি কর্তব্য সম্পর্কে সচেতন করতে সাহায্য করে। পরিণতি ও সুশাসন নাগরিকের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। গণতন্ত্র সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা হলেও বাস্তবায়ন করা কষ্টকর। পরিণতি ও সুশাসন গণতন্ত্রের প্রকৃতি, প্রকারভেদ, দোষ, গুণ, এর সফলতার শর্তাবলী সম্পর্কে আলোচনা করে। এর ফলে জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি পায়। পরিণতি ও সুশাসন আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন করে। বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে ক্রমেই ছোট হয়ে আসছে পৃথিবী। সমস্ত পৃথিবীকে এখন গ্লোবাল ভিলেজের সাথে তুলনা করা হয়। মানুষ আজ জাতিসংঘের মতো অনেক আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান এবং আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে তুলেছে। এই আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর প্রকৃতি, সংগঠন, কার্যাবলী, সফলতা, ব্যর্থতা ইত্যাদি সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। ফলে এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষের আচরণ ও কার্যাবলী কিরূপ হওয়া উচিত তা জানতে পরিণতি ও সুশাসন সাহায্য করে। পরিণতি ও সুশাসন ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে। এ বিষয়ে অধ্যয়নের ফলে ছাত্রছাত্রীরা সামাজিক ও রাষ্ট্রীয় সংগঠনের উৎপত্তি, সাংগঠনিক কাঠামো ও কার্যাবলী, নাগরিকতা, অধিকার ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে জানতে পারে এবং ভবিষ্যতে এগুলো কিরূপ পরিগ্রহ করবে তা বা করা উচিত সে সম্পর্কে ধারণা লাভ করতে পারে। ফলে ছাত্রছাত্রীদের রাজনৈতিক জ্ঞানের পরিধি বিস্তৃত হবে এবং ভবিষ্যতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায় সম্পর্কিত জ্ঞান অর্জন। অতীতে যে দুটি বিশ্বযুদ্ধ কিভাবে বিশ্ব শান্তি বিনষ্ট করেছে, বিশ্বের শান্তিকামী নেতাগণ কিভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ, জাতিসংঘ প্রভৃতি আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলেছেন, আঞ্চলিক সংগঠন গড়ে তুলেছেন এবং এসব সংগঠন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কি ভূমিকা পালন করেছে পরিণতি ও সুশাসন পাঠ করে তা জানা যায়। দেশপ্রেম বৃদ্ধির শিক্ষা। পরিণতি ও সুশাসন পাঠ করার ফলে নাগরিকদের দেশপ্রেম বৃদ্ধি পায়। এর ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একজন নাগরিক প্রয়োজনীয় জীবন দান করতেও দ্বিধাবোধ করে না। দেশপ্রেমের শিক্ষা যেটা আমরা দেখলাম। পরের প্রয়োজনীয়তা হচ্ছে সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা। পরিণতি পাঠের মাধ্যমে এই শিক্ষাটা আমরা পেয়ে থাকি। নেতৃত্ব কি, কিভাবে নেতৃত্ব লাভ করা যায়, নেতৃত্বের আবশ্যকীয় গুণাবলী কি কি, নেতৃত্ব অর্জনে সমস্যা কি কি, কিভাবে সেসব সমস্যা দূর করা যায়, এসব বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে থাকে। ফলে পরিণতি ও সুশাসনের জ্ঞান সুযোগ্য নেতৃত্ব বিকাশে সাহায্য করে থাকে। সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলা শিক্ষা আমরা এখন দেখলাম। এগুলোই ছিল আজকে আমাদের পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। এরপরে তোমাদের জন্য একটি একক কাজ আছে, সময় দেওয়া আছে 5 মিনিট। আশা করি তোমরা 5 মিনিটের মধ্যেই লিখে নেবে। ঝটপট একটু খাতা কলম নিয়ে সবাই লিখে নাও। পরিণতি সম্পর্কে ইএম হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি কি? পরিণতি ও সুশাসনের 5টি প্রয়োজনীয়তা লেখো। এই দুটি প্রশ্ন তোমাদের জন্য আছে, একটু সবাই ঝটপট লিখে নাও। হ্যাঁ, শুধু প্রশ্নগুলোই লিখে নাও। আশা করি এটা সবাই পারবে। আমরা প্রামাণ্য সংজ্ঞা ইএম হোয়াইটের সংজ্ঞাটি আলোচনা করেছি, আর এতগুলো প্রয়োজনীয়তা থেকে 5টা তো তোমরা সহজেই বলে দিতে পারবে। একটু লিখে নাও সবাই ঝটপট। ধন্যবাদ। আশা করি এর মধ্যে তোমরা এটা লিখে নিয়েছো। তারপরে তোমাদের জন্য একটি মূল্যায়নের ব্যবস্থা করেছি আমি আজকের এই ক্লাস থেকে। এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে জাতি রাষ্ট্র বলতে কি বোঝায়? তোমরা একটু প্রশ্নগুলো লিখে নাও খাতার মধ্যে উত্তর সহ। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সিভিটাস শব্দের অর্থ কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি কার? প্রাচীন গ্রীসে কাদের নাগরিক হিসেবে গণ্য করা হতো? আমি তোমাদের সময় দিচ্ছি, একটু তোমরা লিখে নাও।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এর মধ্যে তোমরা উত্তরগুলো লিখে নিয়েছো। যারা ঠিক লিখতে পারছো সঠিকভাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি সবাই সঠিকভাবে লিখতে পারবে। তারপরে আমরা একটু মিলিয়ে নেব। জাতি রাষ্ট্র বলতে কি বোঝায়? জাতি রাষ্ট্র বলতে মূলত একক জাতিগত পরিচয় বা জাতীয় আদর্শকে ভিত্তি করে গঠিত রাষ্ট্রকে বোঝায়। সাধারণত জাতি রাষ্ট্রগুলোতে জাতির ইতিহাস, সংস্কৃতি ও মননশীলতার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। 2 নম্বর প্রশ্ন ছিল সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। 3 নম্বর প্রশ্ন ছিল মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। উক্তিটি কার? উক্তিটি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের। প্রাচীন গ্রীসে কাদের নাগরিক হিসেবে গণ্য করা হতো? উত্তর হচ্ছে যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, শুধু তাদেরকেই নাগরিক হিসেবে গণ্য করা হতো। তারপরে তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেওয়া আছে, এখানে একটু সবাই খাতার মধ্যে লিখে নাও। পরিণতি ও সুশাসন পাঠ কেন জরুরি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমি আবার বলছি, পরিণতি ও সুশাসন পাঠ কেন জরুরি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। লিখে নাও সবাই। বাড়ির কাজটা সবাই খাতার মধ্যে লিখে মোবাইল দিয়ে ছবি তুলে আমাদের গ্রুপে যে লিংক দেওয়া হবে, লিংকটা আমি ক্লাসের পরপরই দিয়ে দেব, সেখানে তোমরা সবাই আপলোড করে দিবে। আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। অবশ্যই তোমরা সময়টুকু কাজে লাগাবে, বাসায় পড়াশোনা করবে। শুধু সিলেবাস বা পাঠ্য বই নয়, এর বাইরেও যে বইগুলো আছে সে বইগুলো তোমরা এই সুযোগে একটু পড়বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।